এবার একটু জুলাইয়ের দিকে ফিরে তাকানো যাক। আপনাদের দলের পক্ষ থেকে পদযাত্রা ঘোষণা করা হয়েছে, আমরা দেখেছি সেইটি শুরুও হয়ে গেছে আজকে থেকেই সেটি। একটা জিনিস আমরা দেখেছি যে প্রথমে গোপালগঞ্জের নাম থাকলেও যে পরে দেখা গেল যে সেই নাম বাদ দেওয়া হয়েছে এবং সঙ্গে আরও কয়েকটি জেলা, 6টি জেলা সম্ভবত, আপনি সাইফ মোস্তাফিজ বলতে পারবেন, গোপালগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, সুনামগঞ্জ ও রাঙামাটি, এই 6টি জেলায় পদযাত্রা হচ্ছে না আপনাদের, কারণটা কি? এটা হচ্ছে যে আমাদের যেই ম্যাপিংটা করা হচ্ছিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই জেলার কন্টিনিউশনের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছিল এবং গোপালগঞ্জের ক্ষেত্রে সিকিউরিটি ইস্যুর জায়গাটা আসলে প্রধানভাবে বিবেচনা করা হয়েছে। এবং বিবেচনা করার কারণ এটাই যে জুলাইয়ের পরও 2 বছর হয়ে গেছে, তো এখনও সেখানে আরেকটা প্রদেশের মতো করে তারা ফাংশন করছে এবং এটা আমাদের সকলের একটা ব্যর্থতা যে একটা দেশের ভিতরে আর একটা অঞ্চলকে কিছু সন্ত্রাসী বাহিনী সব ওইখানে জড়ো হয়ে সেখানে জিম্মি করে রেখেছে সে এলাকাবাসী বা সেই লোকগুলোকে। এবং আমাদের ইন্ট্রিম গভর্নমেন্ট তো ব্যর্থ হয়েছেন এই জায়গায় অবশ্যই, এবং বর্তমানে সরকারও সে জায়গায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। কারণ এখানে আপনি গেলেই সব মানে যেগুলো পালাতে পারেনি, যেসব উচ্ছিষ্ট আওয়ামী লীগের সন্ত্রাসীগুলো আছে তাদেরকে আপনি এরা গোপালগঞ্জে পাবেন এবং ওদের আর কোনো লক্ষ্য নাই জীবনের। ওদের লক্ষ্যই এনসিপিকে কীভাবে বিনাশ করা যায়, ধ্বংস করা যায়। কিন্তু নিরাপত্তার বিষয়টি দেখভাল করার তো দায়িত্ব আসলে রাষ্ট্রের, সরকারের। সেটা কি মানে রাষ্ট্র তো ওইভাবে পালন করতে পারছে না। রাষ্ট্রের তো তাদের নিজেদের দলীয় কর্মীদেরকেই তো নিরাপত্তা দিতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি যে যুব দলের নেতা বরিশালে যে হচ্ছে যে একজনকে সাইন করে নিচ্ছে চেক, মানে কিভাবে করাচ্ছে সেটার ভিডিও ফুটেজ আমরা দেখেছি। এগুলো 2-1টা ফুটেজ হয়তো আমরা পাচ্ছি, কিন্তু সারা দেশে বিএনপি মানে আমি অন্য দল বাদ দিলাম, মানে অন্য মতের মানুষ বাদ দিলাম, বিএনপির কার লোকজনই যে পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এটাই তো তারা সামাল দিতে পারছে না। নিজেদের অন্তর্কন্দলে যে পরিমাণ লোক মারা যাচ্ছে সেটাই তো তারা এখনো সামাল দিতে পারছে না। তারা অন্য জনগণের নিরাপত্তা কিভাবে নিশ্চয়তা দিবে? তো সেক্ষেত্রে আমরা মনে করি যেহেতু এর আগের বার একটা ব্যাড মানে হয়েছিল, আমাদের এক্সপিরিয়েন্স হয়েছিল, সে জায়গাতে আমার মনে হয়েছে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি আমরা করি সেটা শেষের দিকে হয়তো আমরা রিস্কেজুয়াল করে করব, বা যদি সরকারের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদেরকে বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সাপোর্টটা দিতে পারে যে নিরাপত্তা সেখানে তারা নিশ্চয়তা দিতে পারবে, তো সেক্ষেত্রে আমরা সেই জায়গাটা যাব। আর আজকে তো আমাদের গাজীপুরদের সমাবেশ দিয়ে শুরু হলো এবং প্রথমে আমাদের জুলাই পদযাত্রার প্ল্যান ওইভাবে ছিল না, কিন্তু আমরা দেখতে পেলাম আমাদের প্রথম দিন যেদিন আমরা প্রোগ্রাম স্কেজুয়াল ঘোষণা করছি সেখানে সবার একটা চাওয়ার একটা জায়গা ছিল যে এবারও জুলাই পদযাত্রা হবে। এবং গত বছর আমরা দেখেছি, এটা আমাদের মনে করি যে আমাদের রাজনীতির একটা বড় মাইলস্টোন এবং এর মাধ্যমেই আসলে আমরা আরও বেশি জনগণের সাথে সম্পৃক্ত হতে পেরেছি এবং আমরা যেই রাজনীতিটা করার চেষ্টা করছি যে একদম তৃণমূল পর্যন্ত পৌঁছে যাওয়ার। এর আগের বার আমরা শুধু জেলা শহরগুলোতে গিয়েছিলাম বা সদরে গিয়েছিলাম, তো এবার আমরা চেষ্টা করছি যতগুলো উপজেলায় যাওয়া যায়। তো আপনারা জানেন যে আমরা 100টা উপজেলায় প্রার্থী ঘোষণা করেছি স্থানীয় সরকার নির্বাচনের জন্য। তো প্রথমত আমরা টার্গেট করছি সেই প্রথম 100টা উপজেলায় যাওয়ার জন্য এবং পরবর্তী ধাপে খুব রিসেন্টলি আমাদের আরও 100টি উপজেলার অ্যানাউন্সমেন্ট করা হবে সেখানকার স্থানীয় সরকার নির্বাচনের জন্য। তো আমরা এইটাকেই ফলো করে মোটামুটি আমরা এখন উপজেলা, ইউনিয়ন, যত রুট লেভেলে যাওয়া যায় আমরা টিম ভাগ করে নিয়েছি। 2টো টিম, একটা দক্ষিণাঞ্চলে যাবে, একটা উত্তরাঞ্চলে যাবে, একসাথে এটা ফাংশন করবে। তো আশা করছি এবারও খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে এবং আমরা জনগণ যারা আছেন তারা আশা করছি সেভাবে আমাদেরকে সাড়া দেবেন। আমরাও চাই তাদের কাছে পৌঁছে তাদের কথাগুলো শোনার জন্য। এই 4 মাসে আমরা দেখছি বিএনপির অনেক এমপি মন্ত্রী যারা আসলে তখন কমিটমেন্ট দিয়েছিল এলাকার লোকজনের কাছে, কিন্তু এখন আসলে তারা যায় না। তো অনেকের আমাদের কাছে আসে, আমরাই কথাবার্তা শুনি, তো আমরা চেষ্টা করবো তাদের কাছ থেকে। সাইফ মোস্তাফিজ, আপনারা যে প্রেস কনফারেন্স করেছেন সেখানে বলেছেন যে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং সীমান্ত সুরক্ষাকে সামনে রেখে এই কর্মসূচি। গণভোট বাস্তবায়নের বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? আসলে এটি কি আদৌ হবে কি হবে না, একটি সংশয় প্রশ্ন মানুষের মধ্যে কাজ করছে। এটা তো আদতে যেহেতু এখন একটা গায়ের জোর চলে আসছে, একটা জোশ চলে আসছে বিএনপির মধ্যে যে আমরা তো 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করেছি, তো এটা তো ডে ওয়ানে তারা দেখিয়ে দিয়েছে যে গণভোট বা জনগণের
এই রায়টাকে তারা আসলে কোনো কেয়ারই করে না, বা জুলাই সংস্কার এই বিষয়গুলোকে তারা আসলে খুব একটা আমলে নিচ্ছে না। তারা মনে করছে আমরা সরকার গঠন করেছি, আমাদের যে 31 দফা আছে সেটাই তো আলটিমেটলি বাংলাদেশের বেদবাক্য বা সেই সমাধান বাংলাদেশের আমূল পরিবর্তনের জন্য যথেষ্ট। তো সেই বডি ল্যাঙ্গুয়েজে তারা এগিয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো দেখলাম যে বাতিল করেছে, এবং সেই বাতিল করার ক্ষেত্রে তারা বলেছে তারা আরও শক্তিশালী আইন হিসেবে তারা ফিরিয়ে আনবে। কিন্তু আদতে আমরা যে খসড়া একটা দেখলাম, সেখানে আমরা দেখলাম মোটামুটি আওয়ামী লীগ আমলের মতো করেই সেগুলো ফিরছে, যেটা আসলে খুব একটা লাভ নেই। এটা বর্তমান গভর্নমেন্টকেই বরঞ্চ আগের শাসন কাঠামো চালানোর ক্ষেত্রে হেল্প করবে। তো এই জন্যই আমরা আসলে মনে করি যে এটা মাঠে জনগণের কাছে নিয়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। জনগণেরই যেহেতু গণরায় ছিল এবং তাদের সম্পৃক্ত করে, এবং এর আগের বারও কিন্তু আমাদের জুলাই পদযাত্রার একটা প্রতিপাদ্য ছিল, আমরা প্রতিবারে একটা প্রতিপাদ্য নিয়ে আগাই। তো সেখানে সীমান্ত হত্যা আমরা দেখছি যে মানে অতিমাত্রায় বেড়েছে, বা সীমান্তে যেভাবে আসলে তারা মানে অস্থিরতা উত্তেজনা সৃষ্টি করা হয়েছে, তৈরি হয়েছে, সে জায়গা থেকে আমরা মনে করি সেটাও খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর বর্তমানে বাংলাদেশ সংসদে সেখানে আমরা যে দেখতে পাচ্ছি বিরোধী দলের ভূমিকায় যারা আছেন, বাংলাদেশ জামাত ইসলামী মেজরিটি নিয়ে আসলে তারা ফাংশন করছেন, সম্ভবত 68টা সিট। এখানে এনসিপির 8টি সিট আছে, কিন্তু বিরোধী দল হিসেবে মানে তাদের নিয়ে আমি খুব একটা স্যাটিসফাইড না আর কি। কারণ তারা এই গণভোট বা এই বিষয়গুলো নিয়ে জনগণের যেই আকাঙ্ক্ষার জায়গাগুলো ছিল সেগুলো নিয়ে যতটুকু আসলে সোচ্চার হওয়ার কথা ছিল, যতটুকু আলোচনা আসার কথা ছিল, সেগুলো আসলে আসছে না। বরঞ্চ আমার কাছে মনে হচ্ছে কিছুটা মানে তারা হয়তো ম্যানেজ কিনা আমি আসলে শিওর না, কারণ এসি চাওয়া, এটা চাওয়া, এটা চাওয়া, এরকম অনেক বিষয় নিয়ে আসলে সংসদে আমি দেখছি সময় ব্যয় হচ্ছে। মানে জনগণের অর্থ দিয়ে যে সময়গুলো ব্যয় হচ্ছে, সেই জায়গাতে যদি এই সব আলোচনা হয় সেটা আসলে আমাদের জন্য দুঃখজনক। এবং বিরোধী দল হিসেবে যেই রকম স্ট্রেংথ নিয়ে ফাংশন করা উচিত সেটার মধ্যেও যথেষ্ট ল্যাকিংস আমি খেয়াল করেছি। এবং গণভোটের এই গণরায় নিয়ে আসলে আদতে আর সংসদে কিছু শুনছিও না, বা যেগুলো মাঠের প্রোগ্রামগুলো হচ্ছে সেটা আসলে ওই রকম ইম্প্যাক্টফুল না। তো এখানে আমি মনে করি যে মানে বিরোধী দল হিসেবে আমি আমার, যেহেতু এখন তারা সহযোদ্ধা, একসাথে আমরা জোটসংঘ হিসেবে আছি, তাদেরকে আমি আহ্বান করবো এই বিষয়গুলো নিয়ে আর একটু সোচ্চার হতে, আর একটু ফাংশন করার জন্য। এবং আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং আমি মনে করি যে এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা এই বিষয়টাতে আরও সোচ্চার হয়ে মানুষকে সম্পৃক্ত করে এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে যতটুকু ভূমিকা রাখা যায় আমরা করব। কারণ আমাদের রাজনীতিটাই মূলত এটা, আমরা আসলে এই সিট পেয়ে এমপি হব, গাড়ি ঘোড়ায় চড়বো, পাওয়ার পাবো, এইটা আমাদের মূল লক্ষ্য কখনোই ছিল না। আমরা বারবার বলেছি আমরা বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন চাই, শাসন কাঠামোর পরিবর্তন চাই, যেই পরিবর্তনের ফলশ্রুতিতে 17 বছর ধরে একটা সরকার ব্যবস্থা যেভাবে টিকে ছিল, যেভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তার মামা চাচা খালা ফুপুদেরকে দিয়ে নিজেদের আয়ত্তে রাখতো, বা যেভাবে তারা ইলেকশনগুলোকে প্রভাবিত করতে পারতো, তারা যেভাবে মানুষকে তুলে নিয়ে গিয়েও সেটাকে জাস্টিফাই করতে পারতো, সেইগুলো যেন না হতে পারে, সেই জন্যই কিন্তু মূলত এই মেজর পরিবর্তনগুলোর কথা এসছে। ঐক্যমত্য কমিশন আলাপ হয়েছে, অধ্যাদেশগুলো হয়েছে, কিন্তু সেগুলো আসলে বাতিল হয়ে গেছে। তো এটার জন্য আমরা লড়াই করতে চাই। বাংলাদেশের জনগণকে আমি আহ্বান করব আবার সেই জুলাই আমরা ওই যে ৭১-এর মতো করে চেতনার বিশ্বাস মানে ব্যবসা আমরা করতে চাই না। আমরা অ্যাকচুয়ালি এই স্পিরিটটাকে ধারণ করি পরিবর্তনের জন্য। আমরা মনে করি এই পরিবর্তনের জন্য জনগণও আমাদেরকে সেভাবে সাড়া দেবে। লড়াই কি এনসিপি একা একাই করবে নাকি 11 দলীয় জোট একসঙ্গে করবে? আপনি একটি কথা বলছিলেন, কথার মধ্যে আমি যে বিরোধী দল ম্যানেজড কিনা এই প্রশ্ন আপনি তুলেছেন বা সংশয় আপনি করেছেন, সেইটার কি আপনাদের উপরে কি এসে পড়ে কিনা এই বিষয়টি? হ্যাঁ, এটা আমাদের উপর তো এসে পড়ে, এই জন্যই তো আমি বললাম। মানে আমি অলওয়েজ মনে করি যে আত্মসমালোচনা করা খুবই ইম্পর্টেন্ট, এবং দায়ের রাজনীতিটা আমাদের করতে হবে। শুধু আমি সবকিছুতে সঠিক, সবকিছু ভালো করছি এটা না, আমার মধ্যেও ল্যাকিংস আছে, আমাদের দলের মধ্যেও ল্যাকিংস আছে, আমাদের জোটের মধ্যেও ল্যাকিংস আছে। আপনি দেখেন যে আমাদের যে বিরোধী দলীয় নেতা, উনি দুজন প্রতিমন্ত্রী, একজন প্রতিমন্ত্রী আর একজন সম্ভবত প্রশাসক, তাকে নিয়ে এলাকায় ঘুরছে, এবং সেই প্রতিমন্ত্রী চরম বিতর্কিত একজন লোক। এলাকার কি উন্নয়ন হচ্ছে, বা আবার আমরা দেখছি কোনো এমপি তার কোনো একটা মন্ত্রীকে কর্ডন করে নিয়ে যাচ্ছে, এবং সেটা খুব প্রাউডলি বলছে যে মন্ত্রীকে নিয়ে এসেছি। তো এইটা তো তাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি না। তাদেরকে জনগণ যেই জন্য ভোট দিয়েছে,
সেভাবে তারা ভূমিকা রাখাটা উচিত। এই কোন মন্ত্রী আসলো, কি বরাদ্দ দিল, কি এটা এটা এখানে ফ্যাক্টর না। আপনি গুণগত পরিবর্তন যদি না করেন, আপনি আজকে স্থানীয় সরকার যে মন্ত্রণালয় সেটার যদি কাঠামো আপনি পরিবর্তন না করেন, তাহলে মীর শাহ আলমরা তো ফেলে ফুপে আবার সেই তার এলাকাকেই ওই নিজের বাপ দাদা সম্পত্তি বানায় ফেলবে। তার যে ছেলের নামে তার যে কোম্পানি, সেটা দিয়ে সব কাজকর্ম চালিয়ে যাবে। যে কাজগুলো, রাস্তার কাজগুলো হবে, সেগুলো আপনারা দেখবেন যে মানে গুণগত মান সেই আগের মতোই হবে। তো আপনার সিস্টেমেটিক পরিবর্তন ছাড়া আপনি যতই জনগণের জন্য বরাদ্দ দেন, নিজের জন্য বরাদ্দ দেন বা নিজের জন্য এসি আনেন না কেন, সেটা আসলে আলটিমেটলি বাংলাদেশের মানুষের জীবনের কোনো গুণগত পরিবর্তন আসবে না। তো এটা বোঝাটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। আমি শিওর তারা আমার থেকে আরও ভালো বোঝেন রাজনীতি, আরও আরও অনেক এক্সপিরিয়েন্স। তো তারা রাজনীতিটা জনগণের সাথে যেন না করে, রাজনীতিবিদদের সাথে রাজনীতি করতে পারে, কিন্তু জনগণের ক্ষেত্রে তারা এই স্বচ্ছ রাজনীতিটা করা উচিত। এটা আমি তাদের ক্ষেত্রে এক্সপেক্ট করি।